দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা সাধারণত এমন একটি প্রসঙ্গ বেছে নিয়ে থাকি যেটি সমসাময়িক, যেটি চলতি বিষয় এবং যে বিষয়টি নিয়ে দেশের মানুষ কথা বলছে বা যে বিষয়টি অনেক বেশি জনসম্পৃক্ত। আজকে আমরা কথা বলবার জন্য যে শিরোনাম নির্ধারণ করেছি সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে গত কদিন ধরে বাংলাদেশে যে একটি নতুন বাস্তবতার উদ্ভব হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বাইরেও বেশ কটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়ার জন্য এক ধরনের আন্দোলন এবং প্রতিবাদে নেমেছিল। আর সেই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে নতুন করে আজকে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী তিনি একটি সিদ্ধান্ত জানিয়েছেন যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, মানে সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে আগামী মে মাসে এবং ক্লাস শুরু হবে সরাসরি ক্যাম্পাসে শুরু হবে 24 তারিখে, আর তার সপ্তাহখানেক আগে যে আবাসিক হলগুলো রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। তো এই বিষয়টি নিয়ে আমরা চারিদিক থেকে খতিয়ে দেখতে চাই কতখানি ভালো হলো, এই যে আন্দোলন চলছে সেটিই বা কতখানি যৌক্তিক, যদি বা যৌক্তিক না হয় কেন নয় আমরা জানতে চাই। এই নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। আমার সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন বিএফইউজে এর সাবেক সভাপতি এবং টিভি টুডের প্রধান সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আরও যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ এবং রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, শিক্ষা গবেষক অধ্যাপক শফি আহমেদ। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং এই অনুষ্ঠানে আপনারাও যে যেখানে আছেন সেখান থেকে ফোন করে আমাদের সঙ্গে অংশ নিতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখানো হচ্ছে, আপনারা চাইলে সেই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনার প্রশ্ন অথবা মতামত। আমরা এবারে চলে যেতে চাই আলোচনায়। মঞ্জুরুল আহসান বুলবুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজকে দেখতে পেলাম যে নতুন করে শিক্ষামন্ত্রী তিনি কিছু সিদ্ধান্তর কথা জানালেন এবং একটি পরিবর্তিত বাস্তবতার প্রেক্ষিতে সেটি হলো। এই সামগ্রিক বিষয়ের মূল্যায়ন আপনার কাছে জানতে চাই। দুটি অংশ, আপনি যে সূচনা বক্তব্য যেটি বললেন তার মধ্যে একটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, আরেকটি হচ্ছে সার্বিকভাবে যে সিদ্ধান্ত সরকার নিল সেটি। এই তিনটি বিশ্ববিদ্যালয় যেটি, এর মধ্যে দুইটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিটি ভিন্নতর। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি পরিবহন শ্রমিকদের সাথে একটি ঘটনার কারণের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্যা হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই মানে এলাকাবাসীদের সঙ্গে একটা সমস্যার জন্য সমাধান হচ্ছে, মানে সমস্যাটির সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবতী ক্লাস শুরু হওয়া, হল খুলে দেওয়া আলোচনা হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, সিনেটে এখানে উপাচার্য ডক্টর সামাদ আছেন, তিনিও জানবেন এবং তিনি তখন কোষাধ্যক্ষ হিসেবে রিপোর্ট পেশ করেছেন। সেখানেও আলোচনা হয়েছে যে আমরা কোন পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলি খুলে দিতে পারি, হলগুলি খুলে দিতে পারি। তো তিনটি ভিন্নতর, জাহাঙ্গীরনগর এবং বরিশালের যে প্রসঙ্গটি বললাম। বাস্তবতা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ নেই আবার খোলাও নেই, এইরকম একটি অবস্থা। অনলাইনে ক্লাস চলছে, যারা বাইরে আছেন তারা ক্লাস করছেন, যারা হলে উঠতে পারেননি, মানে হলে থাকছেন না, তারা বাইরে মেসে থাকছেন, তারাও একটা চাপের মধ্যে আছেন। হল খুলে দিলেও সমস্ত ছেলে মেয়ে হলে উঠে আসবে এরকম না। যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কালকে কথা হচ্ছিল যে তারা বলে যে হল যদি আমরা খুলেও দিই তাহলে আমরা মাত্র 1000-এর মতো ছেলে মেয়ে নিতে পারবো, বাকি প্রায় 6000-এর মতো ছেলে মেয়েকে বাইরেই থাকতে হবে। কাজে এমন না যে কালকে হল খুলে দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমার ধারণা যে আমাদের এই করোনাকালীন একটা নতুন পরিস্থিতি, এই নতুন পরিস্থিতিতে এইরকম অবস্থার সৃষ্টি হবে আমরা চিন্তা করি নাই, যার ফলে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা সরকার ইচ্ছে করে হল খুলে দিচ্ছে না এইরকম সরলীকরণ করার সুযোগ নাই। আবার হল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যখন কথা বলেছি, আমরা বলেছি যে আপনারা তো শুধুমাত্র শিক্ষক মাত্র না, আপনারা তো ছাত্রদের অভিভাবকও। এই যে হল খুলে দেওয়ার পরে যে স্বাস্থ্যবিধির কথা আমরা বলি, যে স্বাস্থ্য ব্যবস্থাপনার কথা আমরা বলি, সেটা কি মেনটেন করা যাবে?
এখন দেখা হলো যে মেনটেন করা গেল না, যদি গেল এটি স্বাভাবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলির যে অবস্থা, ডক্টর সামাদ হয়তো আরও বলতে পারবেন যে পার রুম কত জন করে ছেলে মেয়ে সেখানে থাকে। এখন যদি করোনার যে বিস্তৃতি ঘটে সেটি যদি হলের মধ্যে দিয়ে বড় ধরনের বিস্তার হয়, তখন তো আরেকটা নতুন ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। আমার মনে পড়ে যে কয়েক মাস আগে যখন আমরা সিনেটে বসেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের হাসপাতালগুলি, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রটি কি প্রস্তুত, যে কোনো ক্ষেত্রে যদি কোনো হলে, ছেলেদের হলে বা মেয়েদের হলে আমরা খুলে দেওয়ার পরে যদি জটিলতা হয়, তাহলে পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত, আমাদের পাশে ঢাকা মেডিকেল কলেজ কতটা সহায়তা আমাদেরকে দিতে পারবে। হয়তো কিছু হবে না, কিন্তু যদি হয়, তো কাজে আমার ধারণা সরকার একটা খুব যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিয়েছে। হিসেবটা এইরকম যে প্রথম ডোজের টিকা মোটামুটি ভ্যাকসিনেশনটা হয়ে যাচ্ছে, এটি যদি আরও 1.5 মাস, আমরা 2 মাসও ধরি, তাহলে সেকেন্ড ডোজের ভ্যাকসিনেশন গিয়ে মার্চ এপ্রিলের মধ্যে হবে। তাতে একটা বড় জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা চলে আসবে, এবং ইতিমধ্যেই বলা হয়েছে 40 পর্যন্ত আমরা ভ্যাকসিনেশনে যাব। তো হয়তো সেকেন্ড ডোজের পর পর আমরা এটা আরও নামিয়ে নিতে পারবো। যদি 30-র মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে এক ধরনের প্রতিরোধ ক্ষমতা আসবে। তখন ছেলে মেয়েরা যদি হলের মধ্যে আসেও এক ধরনের প্রতিরোধ শক্তি নিয়ে আসবে। খুলে দেওয়ার ব্যাপারে, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে কিন্তু এই যে বয়স, টিকা নেওয়ার ব্যাপারে যে বয়স শিথিল করার প্রসঙ্গ, সেখানে কিন্তু ভিন্ন আরেকটি বিষয় বলা হয়েছে, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই। বলেছে যে বিশ্ববিদ্যালয়ে যদি হলগুলো খুলে দিতে হয়, আমরা যেহেতু পরিকল্পনা করছি সামনে খুলে দেওয়ার জন্য, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে ভ্যাকসিনেশন দিতে হবে, মানে টিকা দিতে হবে। আমি এখানে একটা সহজ সাপ্লিমেন্টারি উদাহরণ দিই, যে গত সোমবার থেকে হংকংকে বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হয়েছে, এবং কন্ডিশন একটা, যে সমস্ত শিক্ষকদের ভ্যাকসিনেশনটা করতে হবে, এবং মানে রেগুলার ভিত্তিতে এই শিক্ষকদেরকে করোনা পরীক্ষা করতে হবে। কোনো একটা স্কুলে যদি একজন শিক্ষক আক্রান্ত হন, তাহলে ভিন্ন ব্যবস্থা নেওয়া। একই কথা কি শিশুরাও যদি আক্রান্ত হয় তাহলে সেটা প্রযোজ্য না? শিশুদের বেলাতে যেহেতু তাদের ইমিউন ক্ষমতা অনেক বেশি, সেই জন্য সামনে আনা হচ্ছে না হয়তো, কিন্তু সেখানে একদম শর্তই দেওয়া হয়েছে যে শিক্ষক কর্মচারী যারা আছে তাদেরকে ভ্যাকসিনেশন করতে হবে, এবং তাদেরকে প্রতি রুটিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এই শর্তই হংকং গত সোমবার থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান কিছু খুলে দিয়েছে। সেটি হয়তো আমাদের সামনে একটি দৃষ্টান্ত হতে পারে। একটু আসতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নয়া পরিস্থিতির উদ্ভব ঘটেছে। সেই পরিস্থিতির এখন সর্বশেষ কি অবস্থায় রয়েছে, এবং সার্বিক ঘটনাটি সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। ধন্যবাদ আফরোজা শোমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে শহীদুল্লাহ হলে একটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে তারা হলের গেট ভেঙে ভিতরে ঢুকেছে। তাছাড়া আর এদিকে সেদিকে মিছিল, স্লোগান এটা হয়, বা একটা স্মারকলিপিও দিয়েছে, আমার কাছে আছে। তো এটা প্রতিদিনই প্রায় হয় আরাজু ভাস্কর্য হয়, কয়েকজন মিলে করে, আবার ভেঙে যায়, এরকম। তো আমাদের এক ধরনের সিদ্ধান্ত ছিল যে 13ই মার্চ হল খুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের জন্য। কিন্তু এই সময় আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে একটা দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে মনে হয় হল খোলার ব্যাপারটা চিন্তা না করা ভালো, এটা একটু মানে আরো পর্যালোচনা করে দেখে খোলাটা ভালো। কিন্তু সেটা যে কোনো কারণে আমাদের এখানে হয় নাই। না হওয়াতে উনি বলেছিলেন যে এই চাপটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপরে গিয়ে পড়বে, এবং মহামান্য রাষ্ট্রপতির কথাটা কিছুটা মানে অনেকটাই ঠিক হলো, যে এই ঢাকা ইউনিভার্সিটি হল খুলবে 13ই মার্চ, তো তার আগে আরো একটু চাপ দেই আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এর মধ্যে। ফারজানা ইসলাম, যে আমাদের বন্ধু, আমাদের এক ব্যাচের, ফারজানার সাথে আমার কথা হলো যে ওখানে একটু স্তীমিত হয়ে গেছে। এই এই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করার পরে এটা আন্দোলন স্তীমিত। জাহাঙ্গীরনগর একটু আগে ওর সাথে কথা বললাম, আমাদের এখানে এমন চাপ নেই যে ছেলে মেয়েরা জোর করে ঢুকে যাবে। আরেকটা জিনিস হলো যে এই বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে এসে আইন নিজের হাতে তুলে নেওয়া, কিংবা জোর করে হলের মধ্যে ঢুকে থাকলো, খাবে কি? এখানে আমাদের সেলুন আছে, ক্যান্টিন আছে, এখানে ডাইনিং রুম আছে, তা বাবুর্চি আছে, নাপিত আছে, এ নানা রকমের মানে এই জীবনযাপনের যে সমস্ত উপাদান ছাত্র জীবনে হলের মধ্যে আমরা তো অনেক দেখেছি। সুতরাং সেই সমস্ত কিছু ব্যবস্থা রাখবে, পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। হল দীর্ঘদিন যাবৎ পোকা মাকড় একটা মানে বিধিকিচ্ছিরি অবস্থায় এর মধ্যে আসলে বিরাজ করছে। সেই জায়গায় আন্দোলন আমার কাছে মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবে।
সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সাংবাদিক মঞ্জুর হাসান বুলবুল ভাই বললেন, সেটা হলো যে ভ্যাকসিনেশন করিয়ে, এবং আপনিও আগে উল্লেখ করেছেন যে ভ্যাকসিনেশনটা কিন্তু শিক্ষক, ছাত্র, কর্মচারী সকলকেই দেওয়া হবে। আমরা নিয়েছি ইতিমধ্যে অনেক টিচার। তো সকলকে যদি ভ্যাকসিনেশন দিয়ে, তারপরে ঈদ আসবে সামনে, রোজা আছে, ফলে মে মাসে খুলে দিলে ওই যে দুইটা ভ্যাকসিন নেওয়ার মধ্যে যে সময়ের পার্থক্য, সেটাও কিছুটা মানে অ্যাডজাস্ট হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এই সিদ্ধান্তটা খুবই, আমি মনে করি, যুগ উপযোগী। এই যুগ মানে যুগ বলতে সময় উপযোগী, যুগ সময় উপযোগী। কারণ হলো যে এই সময়ে এই সিদ্ধান্তটাই দরকার ছিল। তা না হলে ধন্যবাদ। একজনের যদি হয় তাহলে একটা বিরাট গোলমাল হয়ে যাবে। একজন করোনা আক্রান্ত হলে ভ্যাকসিন ছাড়া, ভ্যাকসিন দেয় না, এটি একটা বড় ইস্যু। অনেক ধন্যবাদ। আসতে চাই অধ্যাপক শফি আহমেদ আপনার কাছে। আপনি শুনছেন যে ঢাকা এবং ঢাকার বাইরেও বেশ কিছু জায়গায় এরকম কথা হচ্ছে, এবং আমি একটু আপনার মনোযোগ কাড়তে চাই। আজকে শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি যখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন, সেখানে তার বক্তব্যে তিনি একটি বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন। এই বিষয়টি যেহেতু আলোচনায় এসেছে, ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয় যে বিসিএস সম্ভবত একটি এই সমস্ত কিছুর সঙ্গে একটি ঘটনা কিনা বা একটি ইস্যু কিনা। কারণ শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে যারা বিসিএস পরীক্ষা দিতে ইচ্ছুক, পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সাপেক্ষে পিছিয়ে দেওয়া হবে। এই পিছিয়ে দেওয়ার প্রসঙ্গের যে গুরুত্ব সেটি তিনি বলেছেন, এবং একই সঙ্গে বিসিএস দেওয়ার সঙ্গে বয়সের একটি প্রসঙ্গ জড়িত, সেটিকে টেনে এনে তিনি বলেছেন যে এছাড়া বয়সের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন তাদের ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন। এবং এই যে একটি বাস্তবতায় আমরা উপনীত হলাম, মানে এই যে প্যান্ডেমিক বা অতিমারির মধ্যেও বিসিএস বা বিশ্ববিদ্যালয়ের একেবারে হলের গেট ভেঙে তালা খুলে ঢুকে যাওয়া, সার্বিক আপনার মূল্যায়ন, আপনি বহু বছর ধরে শিক্ষা নিয়ে গবেষণা করছেন, জানতে চাই। আমি প্রথমেই বলি যে আমি খুব দুঃখিত এবং উদ্বিগ্ন বোধ করেছি আজকে সারাদিন ধরে আর কি। এত দ্রুত অনেক কিছু ঘটে যাবে। বরিশালে যারা আন্দোলন করছিল তাদের আন্দোলনের একটা নির্দিষ্ট ব্যাপার ছিল যে তারা তাদের সঙ্গে শ্রমিকরা খারাপ আচরণ করেছে, এরকম খারাপ আচরণ শ্রমিকরা ওদের সঙ্গে না করে অন্য জায়গায় করলেও তারা এটা করতে পারে। কিন্তু জাহাঙ্গীরনগরে যে বিষয়টি ঘটেছে, জাহাঙ্গীরনগর বিষয়টি আমাকে খুবই চিন্তিত করে তুলেছে। কারণ আমরা এই যে আপনি বিসিএস এর কথা বললেন, আমি তো জানি আমার এই মুহূর্তে হয়তো 500 জন ছাত্র, আমার ছাত্র যারা বিসিএস করে নানান রকম জনপ্রশাসনের বিভিন্ন পদে আছেন, যারা জনপ্রশাসনের পদে যেতে চায় এবং আমরা চাই তারা যাবেন বা অন্যান্য সমাজসেবামূলক কাজে আসবেন, তারা আমারই ছাত্ররা জাহাঙ্গীরনগরে, তারা গ্রামবাসীদের সঙ্গে এমন একটা সংঘর্ষ তৈরি করবে যে গ্রামবাসী আমাদেরই মানুষ। যারা আমরা যে ছাত্ররা করছেন তাদের বাবা মারাও এখানে থাকতে পারতেন। সুতরাং এমন ভাবে দেশের সাধারণ মানুষের সঙ্গে আমার ছাত্রছাত্রীরা এই রকমের সংঘর্ষে এক ধরনের প্রতিপক্ষ এবং শত্রু সম্পর্কে জড়িয়ে পড়বে, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। এবং তাদের এ বিষয়ে অন্য কোনো ভাবনাই নেই যে একেবারেই মানে যা হয়েছে রক্তের বদলে রক্তের মতো তাদের বিরুদ্ধে এইটা করতে হবে, মামলা করতে হবে, তাদের দেখে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা হচ্ছে। আমি যখন জাহাঙ্গীরনগরে চাকরি করতাম, আমার একটু অন্য কথা বলে নিচ্ছি কিন্তু কথাটা খুব প্রাসঙ্গিক, তখন আমি বারবার আমার ছাত্রদের বলতাম যে মনে করো যে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা একটা উপনিবেশ। এই জায়গাটা কিন্তু তোমাদের ছিল না, এই জায়গাটা আমাদেরও ছিল না। এখানে অন্য গ্রামের লোক বাস করতো বা তাদের এখানে জমি জায়গা ছিল, সেই লোকগুলোর জমি জায়গা সরকার গ্রহণ করে আমাদের বিশ্ববিদ্যালয় করতে দিয়েছিল। আমরা কিন্তু উপনিবেশের মধ্যে আছি এবং আমাদের উপনিবেশের বাইরে, ঠিক প্রাচীরের বাইরে বা আমাদের সীমানার বাইরে যারা আছে, তাদের মধ্যে শতকরা 0.02% ব্যক্তিও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। সুতরাং তাদের মধ্যে একটা ক্ষোভ থাকতেই পারে যে আমাদের জায়গাতে যারা থাকছে, যারা লেখাপড়া করছে, তারা অন্য জায়গার মানুষ, আমাদের এই কাজটা আমাদের করতে হবে। কিন্তু বোধহয় আজকালকার শিক্ষকরাও তেমন করে বোঝেন না। আর যে জিনিসটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে, সামাদ এখানে আছে, আমার মতোই দীর্ঘকালের শিক্ষকতার অভিজ্ঞতা, আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে জাহাঙ্গীরনগরে যেটা ঘটছে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায়, তার মানে টেলিভিশনের লোকগুলো জানে যে এই ব্যাপারটা ঘটবে। আমাদের জাহাঙ্গীরনগরে অন্তত 300 জন শিক্ষক ক্যাম্পাসে থাকেন,
তারা কেন বেরিয়ে আসছেন না? আমি তো এখনো মনে করি যে আমাদের মধ্যে 5 জন শিক্ষক ছাত্রছাত্রীদের সামনে যদি যায়, তাদের যদি বোঝায়, তাদের যদি ঠিক কি কাজটা করা উচিত সেটা বলতে পারেন, তাহলে আমরা আমাদের শিক্ষকদের দিক থেকেও দায়িত্বটা পালন করছি বলে আমি অন্তত মনে করছি। অধ্যাপক শফি আহমেদ, আপনার একটু মনোযোগ টানতে চাই। এখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের কিছু লেখাও ছড়িয়ে পড়তে দেখেছি এরকম, যেখানে ছাত্রদের পক্ষ থেকে এক ধরনের আহ্বান নয়, নির্দেশনা, এই ধরনের তাদের লিখিত বক্তব্যটা, যদি সেটা সঠিক হয়ে থাকে, যদি সেটি বানানো বা ফেক যেটিকে বলে সেটি না হয়ে থাকে, যে তারা উল্টো করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলছেন যে আপনারা বরং ঘরেই থাকুন, আপনাদের দায়িত্ব আমরাই বরং নিতে প্রস্তুত, আপনারা যদি আমাদের দায়িত্ব নিতে না পারেন। তো এই যে একটি অতিমারির বাস্তবতা সেটিকে, এবং এটি এমন নয় যে একটি নিজস্ব একক বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, যদিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিছু কিছু শিক্ষার্থীর মুখে এই বক্তব্য শুনেছি। আমরা এটা নিয়ে ডক্টর সামাদের কাছ থেকে শুনবো। তার আগে ছোট্ট করে অধ্যাপক শফি আহমেদ, আপনার কাছেই জানতে চাই, আপনি বলছেন যে শিক্ষকেরা হয়তো দায়িত্বটা ঠিক মতন পালন করছে কিনা একটা দ্বিধা আপনি দেখতে পাচ্ছেন, কেন আপনার এরকম মনে হচ্ছে? আসলে আরো কি এখানে কোনো ফ্যাক্টর আপনি দেখতে পাচ্ছেন? আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, কিন্তু আজকের সারা দেশের যে ঘটনা, মানে আজকেই ঢাকাতে এত বড় ঘটনা ঘটলো, জাহাঙ্গীরনগরে একেবারে একটা ভয়ানক রকমের যাকে সহিংসতা বলে তেমন একটা পরিস্থিতি তৈরি হলো। আমি দেখলাম যে একবারে প্রধান ফটক ভাঙা হচ্ছে, ভেতর গিয়ে তালা ভাঙা হচ্ছে, ইত্যাদি যেগুলো হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে বড় রকমের ডেমনস্ট্রেশন হলো। কুষ্টিয়াতেও হয়েছে, কুষ্টিয়ার ছাত্রছাত্রীরা অবশ্য পরবর্তীকালে এটাকে প্রত্যাহার করে নিয়েছে। একই সঙ্গে বরিশালে চলছে। আমার কাছে সমস্ত ব্যাপারটা মনে হয় যে এটা এমন নয়, হয়তো হয়তো আমার কথাটা সরকারের কথা মনে হতে পারে আর কি, যে এর মধ্যে হয়তোবা আমরা নিজেরা আমরা হয়তো বিশ্ববিদ্যালয় থেকে এইটুকু আমাদের ঘাটতি হয়েছে যে এতদিন ধরে আমরা যাদের সঙ্গে আছি তাদের আমরা ঠিক মতো বুঝতে পারিনি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছিলাম। এমন না তো যে ছাত্রদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না, এরকম করে এই টেলিভিশনের পর্দায় মানে অনলাইন ক্লাসে তো তাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের সঙ্গে তাদের যোগাযোগ তৈরি হচ্ছে। কিন্তু এমন কি ঘটলো যে তারা এখন শিক্ষকদের বলবেন যে আপনারা ঘরে বসে থাকুন, আমরা তাদের ক্লাস নিচ্ছিলাম, তাদের সঙ্গে কথা বলছিলাম। এমন তো নয় যে আচ্ছা কোনো বিশ্ববিদ্যালয় তার পাঠ্যক্রম চালু রাখেনি। এই সীমিত অতিমারির সময়ে যেভাবে করা সম্ভবপর আমাদের সীমিত সম্পদের মধ্যে আমাদের শিক্ষকরা সেটা করেছে। সেই জন্য আমি মনে করছি আমার আজকের বিশেষ করে সব জায়গায় একসঙ্গে যেভাবে ব্যাপারটা ঘটেছে, এটা আগামীকাল যদি চট্টগ্রামে ছড়িয়ে পড়ে, অন্য কোথাও ছড়িয়ে পড়ে, আমি অবাক হব না। আমার মনে হয় যে কোথাও একটা অন্য ধরনের প্রস্তুতিও থাকতে পারে, এবং আমি এখনো মনে করছি যেটা এইটা সরকারের নিশ্চয়ই আছে। আমি আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণিকে অশেষ ধন্যবাদ জানাই যে তিনি এই আপনি যে বিসিএস এর কথা বললেন সেই কথাটা তিনি আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং তিনি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে বলেছেন যে ভ্যাকসিনেশন নেওয়ার কথা। আমাদের দেশে এখনো পর্যন্ত যা আছে 40 বছরের নিচে তো ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি না, দেওয়া সম্ভব নয়। পৃথিবীর বহু দেশই এখনো 70-এর নিচে নামতে পারেনি, 60-এর নিচে নামতে পারেনি। কিন্তু আমার ধারণা যে শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়ে কথাটা বলেছেন যে তিনি এদেরও ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। এবং সেই ক্ষেত্রে একটু কথা আমি আরেকটা এক সেকেন্ড একটু বলে নিই যে বুলবুল যেটা হংকং এর কথা বলছে, হংকং এর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একরকমের না। হংকং এ অনেক বড় ব্যবস্থা আছে, সেখানে আমাদের ছাত্রদের এক বেঞ্চে জায়গা হয় না, পাশাপাশি করে গাদাগাদি করে বসতে হয়, এরকম একটা অবস্থা তৈরি হয় না। আরেকটা কথা আপনি নিশ্চয়ই জানবেন যে মাত্র 2 সপ্তাহ আগে কেরালায় শিক্ষা স্কুলের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছিল, কিন্তু 3 দিন পরেই বা 7 দিনের মধ্যেই দেখা গেল যে সেখানে একটা স্কুলেই 189 জন আক্রান্ত হয়েছে। তখন আবার কেরালা সেটা বন্ধ করে দিচ্ছে আর কি। তা আমাদের জন্য আমি মনে করি যে আমাদের সবাইকে একটা এই পরিস্থিতিতে একটা ভালো সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। ভয়ানক রকমের তীব্র প্রতিবাদ বা নৈরাজ্য করে আমরা যদি মনে করি, তাহলে এই আমি তো বলছি যে আমার এই শিক্ষার্থীরা এরাই তো দেশ চালাবে পরবর্তীকালে। তারা যদি এতটা অধৈর্য হয়ে পড়ে, সমস্ত বাস্তবতাকে যদি মানতে না পারে, তাহলে সেটা হবে আমাদের সবার জন্য খুব দুঃখের। অনেক ধন্যবাদ। মঞ্জুল হাসান বুলবুল, একটু আপনার কাছে চট করে জেনে নিতে চাই, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য, জানতে চাই আমরা আজকে দিনভর যেটি দেখতে পেলাম গণমাধ্যমে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছেন তাদের কেউ কেউ বলছেন যে বিশ্ববিদ্যালয় তো একটি স্বতন্ত্র সত্তা, চাইলেই তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে খোলা বন্ধ করা। এই বিষয়টি কতখানি যৌক্তিক বা আপনার বক্তব্য? না, সিদ্ধান্ত নেওয়া তো বিশ্ববিদ্যালয় হয়তো নিতেই পারে,
কিন্তু রাষ্ট্রের যদি কোনো একটা সিদ্ধান্ত থাকে, সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় তো সরকারি সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। কিন্তু প্রশ্নটি হচ্ছে যেটি আমাদের আলোচনা থেকে বের হয়েছে, এটা তো একটা স্বাস্থ্য জীবন মৃত্যুর সমস্যা। মানে অতিমারির মধ্যে যেখানে রাষ্ট্র স্বয়ং একটা সিদ্ধান্ত ডক্টর দিচ্ছে। সামাদ যেটি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে তালা ভেঙে সব ছেলে মেয়েরা ঢুকে গেল, কিন্তু তার ডাইনিং কোথায়? এটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে। এর পরিচ্ছন্নতা অভিযান কি? তারপরে কি বলে সেখানে কেউ আক্রান্ত হলে তারা কোথায় যাবে? অন্য যে সার্ভিসগুলি আছে সেই সার্ভিসগুলি কি আছে কিনা? কাজে এটি তো এমন না যে শুধুমাত্র মানে হলের দরজাগুলি খুলে দিলে আমরা ওইখানে ঢুকে যেতে পারবো। আর আমরা কি স্বাস্থ্যবিধি অনুযায়ী নিশ্চিত করতে পারবো যে ছেলেমেয়েরা ঢুকতে চায় যে আমি একটা রুমের মধ্যে 2 জনের বেশি ছেলে থাকবো না, একটা রুমের মধ্যে 2 জনের বেশি মেয়ে থাকবো না, যেটি মানে স্বাস্থ্যবিধি অনুযায়ী? সেখানে তো সেই আবার গাদাগাদি হবে। এবং সেই ক্ষেত্রে কেরালার যে উদাহরণ ডক্টর একটা ছোট বিছানায় 4 ফিটের বিছানায় 2 জন করে থাকতে হবে। সেই ক্ষেত্রে উদ্বেগটা তো সেইখানে। কাজে আমার যেটা মনে হয় যে এটি নিয়ে ছাত্রদেরও অধৈর্য হওয়া যেমন একটি কারণ, সেটি তাদের সঙ্গে কথা বলা দরকার, শিক্ষকদেরও একটু সামনে আসা দরকার, আমার ধরনের শিক্ষার্থীদের অভিভাবক যারা আছে তাদেরও কথা বলা দরকার। কালকে হল খুলে দিলেই কি সকল অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে হলে থাকতে দেবেন? আমার তো মনে হয় যে তাদের উদ্বেগ আছে, তাদের যে উদ্বেগটা আছে সেইটাও তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কাজে আমি যেটি মনে করি যে এটি কোনো বিশ্ববিদ্যালয়ে এইরকম উদ্দেশ্য না যে আরও দীর্ঘদিন ছুটি থাকুক, আমরা ছুটি কাটাচ্ছি, শিক্ষকরা ছুটি কাটাচ্ছে, তা তো না। শিক্ষকদের কিন্তু যেতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকদেরকে ক্লাস নিতে হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তাদের কাজ চালাতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অন্য কাজগুলি। শুধুমাত্র ক্লাস বন্ধ, যেটি শফি আহমেদ বললেন যে আমাদের তো ক্লাসরুমে এইরকম একটা অবস্থা নাই যে অবস্থার মধ্যে আমরা 40 জনের জায়গায় 10 জনকে নিয়ে ক্লাস করব, বা একটা হলের মধ্যে 4 জনের জায়গায় বা 10 জন থাকে সেই জায়গায় আমরা 3 জনকে নিয়ে থাকতে পারবো, বা কেউ আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে আমার হেলথ সেন্টারটা রেডি আছে করোনার জন্য তৈরি করার জন্য। কাজেই আমরা ধাপে ধাপে অনেক দূরে গিয়েছি। আবার ধারণা ছাত্ররা হলে আসতে চায়, ছাত্ররা ক্যাম্পাসে এসে পরীক্ষা মানে পড়াশোনা করতে চায়, কি বলে শিক্ষকরাও ক্লাস নিতে চান, সরকারও মানে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চান। এই সবার উদ্দেশ্য কিন্তু এক। কিন্তু যেহেতু দায়িত্বের জায়গা থেকে সরকারের দায়িত্ব একরকম, যদি এটা এতদিন আমরা বড় মহামারী থেকে একটু ভালো জায়গায় আসতে চেষ্টা করেছি, হলগুলি খুলে দেওয়ার ফলে যদি এটা আবার মারাত্মক আকার ধারণ করে, সরকারের উদ্বেগ আছে, শিক্ষকদের উদ্বেগ আছে, যারা হলগুলিতে হাউস টিউটাররা থাকবেন, তার তিনি যে হলে থাকবেন তার হলটাকে যদি তিনি স্বাস্থ্যসম্মতভাবে ছেলে মেয়েদের সকল সুবিধা না দিতে পারেন, তাহলে তিনি তো একজন অভিভাবক হিসেবে একটা বিব্রতকর অবস্থা। কাজে আমার মনে হয় সবার চিন্তার মধ্যে যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, তার মধ্যে কোনো ভিন্নতা নাই, কিন্তু ফারাকটা আছে। যেটি আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটি উল্লেখ করেছেন যে এর মধ্যে একটা বড় অংশ কিন্তু বিশেষ, যে আমার যদি যে এটি যেহেতু শিক্ষামন্ত্রী, কারণ আমরা পাবলিক লাইব্রেরিতে সকালবেলা দেখেছি লাইন ধরে ছেলেমেয়েরা ঢুকছে। আমি তো একবার ভাবলাম যে যাই হোক আমাদের ছেলেমেয়েরা এত চমৎকার বইমুখী হচ্ছে, এটা খুব ভালো। পরে শুনি যে এটা হচ্ছে সব মানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য এই লাইন হচ্ছে। ওই অর্থে আমি যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা না। তারপরে যাই হোক তারা লাইব্রেরিতে যাচ্ছে, এটা খারাপ না। যার ফলে এই যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাটি, এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং শিক্ষামন্ত্রী যথার্থই বলেছেন, আমার ধারণা অনেক জায়গায় অনেক ছাড় দেওয়া হয়েছে। এই বয়সের ছাড়টা মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। এবং এটির জন্য একদম আত্মহত্যা করার জন্যে আমরা সাংবাদিকতা যখন আমরা তো অনেক জায়গায় লিখেছি যে ঈদের সময় ফেরিতে শত শত মানুষের ভিড়, আমরা কি তখন বলি নাই যে এটা ঠিক হচ্ছে না? আমাদের লোকজন গেছে, ফেরি গেছে, কিন্তু বাড়ি ফেরছে আমরা বলেছি এত লোক কেন বাড়িতে যেতে হবে, কিছু লোক থাকুক এখানে। কাজে এখন আমরা মনে করি যে সবার শুভবুদ্ধির জয় হোক। এটা শিক্ষকদের বিরুদ্ধে বা হল প্রশাসনের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো বিক্ষোভ এটা আমি মনে করতে চাই না। আমি মনে করতে চাই এটা সবারই একটা ইতিবাচক আকাঙ্ক্ষা যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি, আমাদের শিক্ষায়তনগুলি খুলে যাক, কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে অগ্রসর হতে হবে। যেটি শফি আহমেদ কেরালার কথা বললেন, আমরা আমাদের নেইবারিং স্টেটগুলির দিকে দেখি না কেন, আমরা ভারতের দিকে দেখি না কেন, পাকিস্তানের দিকে দেখি না কেন, তারা কী করেছে, নেপালের দিকে দেখি না কেন, তারা কী করেছে, ফিলিপিন্স বা ইন্দোনেশিয়ার দিকে দেখি না কেন, তারা কী করেছে, এমনকি যেটি আমরা বড় উদাহরণ দেখি আমেরিকা বা ইউরোপের দিকে দেখি না কেন, কোথাও তো বিশ্ববিদ্যালয় ওপেন খুলে দেওয়া হয় নাই। যে খেলাধুলাগুলো হচ্ছে তাও তো স্টেডিয়ামের মধ্যে দর্শকরা আসে। অনেক জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান এখন ধীরে ধীরে খুলে দেওয়ার একটা পরীক্ষামূলক ভাবে খোলা। কাজে আমরাও হয়তো শুরু করতে পারবো, কিন্তু এটির জন্য একদম হল ভেঙে ছেলেরা ঢুকলো হলের মধ্যে, হলে তারপরে তো দাবি হবে যে হলের মধ্যে লাইট নাই, হলের মধ্যে পরিচ্ছন্ন অভিযান নাই, আমাদের ডাইনিং খুলে দাও, ডাইনিং আছে তো সেলুন খোলা নাই, তো একটার পর একটা তো হবে। এই জায়গা থেকেই ডক্টর সামাদ একটু আপনার কাছে আসতে চাই। নিশ্চয়ই আমরা এই যেই পন্থায়
ছাত্রী বা শিক্ষার্থীরা নিজেদের দাবিটা জানিয়েছেন বা যে সমস্ত ঘটনার প্রেক্ষিতে ধীরে ধীরে তাদের এই দাবির সূত্রপাত, সেগুলো নিয়ে আপনারা অনেক প্রশ্ন তুলেছেন, আমরা শুনেছি। কিন্তু আমি জানতে চাই, এই যে একটি দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীরা আসলে তাদের শিক্ষা প্রক্রিয়ার এক ধরনের বাইরে বলে তারা বলছেন, এই বিষয়টিকে আসলে এখন এই বাস্তবতায় দাঁড়িয়ে তাদের দাবিটাকেও মানে কিভাবে আপনারা করতে পারেন, মানে কিভাবে এটিকে একেবারে বাতিল বা এটাকে খুব সমালোচনার চোখে না দেখে কিভাবে এটিকে আসলে করা যায়? আপনি আপনার অডিওটি মিউট করা রয়েছে সম্ভবত। ডক্টর সামাদ, আপনার অডিওটি আনমিউট করে নিতে হবে। ঠিক আছে। সেটা হলো যে শফি ভাই কিন্তু একটা নৈতিক জায়গায় নৈতিক প্রশ্ন উত্থাপন করেছেন যে আমাদের ছেলেমেয়েরা গেট ভাঙবে, এই ছেলেমেয়েরা আবার গিয়া বিসিএস এ পাশ করে ম্যাজিস্ট্রেট হবে, করবে, আইন হাতে তুলে নিয়ে, এই প্র্যাকটিসটা যাতে না হয়, এটা নৈতিক, এবং শিক্ষকরাই বা জাহাঙ্গীরনগরে কি করছে। তো এইটা একটা নৈতিক প্রশ্ন। আমি একটু বলি যে রুল ভাই বললেন 8ই মার্চ আমাদের একটা মিটিং ডাকা হলো গণভবনে, যারা জাতীয় কমিটির সদস্য, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ যে জাতীয় কমিটি, যে এখন তো দেশে করোনা আক্রান্ত হয়ে গেল দেশ, তাহলে আমরা কি করব। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা নানান সাজেশন নানান জনে দিচ্ছিলেন। তারা দুইজনে, বিশেষ করে শেখ রেহানা বললেন যে আমার বাবা এই দেশটা স্বাধীন করেছেন এবং মানুষের কল্যাণের জন্য সারা জীবন কাজ করেছেন, কাজেই সেই মানুষের কল্যাণকে বা জীবনকে জিম্মি রেখে মুজিব বর্ষের যে একটা উৎসব, মানে মুখর পরিবেশ তৈরি করা, এটা আমাদের ঠিক হবে না। তখন তেমন করোনা না, 2জন না 3জন মাত্র, কাজেই সব কর্মসূচি বন্ধ করে দিল। সেই ধারাবাহিকতায় দেখা গেল পৃথিবীর 130টি দেশে এখনো কিন্তু করোনার কোন টিকা পৌঁছায়নি। সেই ক্ষেত্রে আমরা পেয়েছি আজকেও 20 লক্ষে এসছে, আর 70 লক্ষ তার আগে। এখন যে প্রস্তাব বা যে সিদ্ধান্ত সরকার নিয়েছে যে আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাইকে টিকা দেওয়া এবং সেটা স্বাস্থ্য সুরক্ষা, এবং সেটাই প্রাধান্য পাওয়া উচিত। আর ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিপক্ষে যাওয়ার তো কোনো কারণ নেই, সেটা আলোচনা হলোই যে তাদের পড়াইতে হবে, কিভাবে অ্যাডজাস্ট করা যায়। একটা ব্যাচ এখন ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকবে, অথচ তার আগের ব্যাচে কোনো লেখাপড়া শুরু হয়নি এখনো। অনলাইনে যেটা হচ্ছে 50%-এর উপরে, ইন রিয়ালিটি 50%-এর উপরে কিন্তু অনলাইন ক্লাসে যোগ দিতে পারে না। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে অন্তত 50% বাদ দিয়া, কেন একজন ছাত্রছাত্রী বাদ দিয়েও কিন্তু আমরা পরীক্ষা নিতে পারবো না, আবার তাদের নিতে হবে। সুতরাং এটার মধ্যে ছাত্রদের সাথে কথা বলা, যেগুলো ভাই বললেন, আমাদের অভিভাবক সমাজ, নাগরিক সমাজ, আমাদের যারা এই গণমাধ্যমের সাথে যুক্ত, কিংবা আমাদের বাবা মা হিসেবে আমাদের সকলের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকে আমার ছেলে মেয়েকেও আমি চাইবো না হলে গিয়ে এসে আক্রান্ত হোক, বা আক্রান্ত হয়ে আবার মিছিল করুক, আবার ডাইনিং খোলা নেই, ডাইনিং হলে গিয়ে পিটাবে, তারপর আবার সেলুন খোলা নাই, লন্ড্রি নাই, একটা দুইটা না, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। জি জি, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। অধ্যাপক সামাদ, একটু আপনাকে থামাচ্ছি, কারণ একটি সরাসরি প্রশ্ন আছে এবং প্রশ্নটি সম্ভবত আপনার কাছে। আমাদের দর্শক একজন আছেন। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন। আমি লিটন হাওলাদার বলছি। আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে স্টুডেন্টরা যে মানে দাঙ্গা হামলার মধ্যে জড়াচ্ছে করোনা সংক্রমণের কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 7 কলেজের ডিগ্রি 3rd ইয়ারের পরীক্ষা 28শে ফেব্রুয়ারি তারা আহ্বান করছে। 7 কলেজের আন্ডারে তো হাজার হাজার স্টুডেন্ট, তাদের কি করোনায় কোনো এফেক্ট হবে না? ধন্যবাদ ধন্যবাদ ডক্টর সামাদ, উত্তর আপনি যদি দেন। তো করোনা তো আর এই 7 কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদা করে দেখবে না, সে আমাকেও দেখবে। আমি এবং যে আমার চাইতেও যার মানে আর্থিক সামর্থ্য কম, কিংবা আমার চেয়ে যার বেশি, এই বাংলাদেশে মনে আছে যে 1000 কোটি টাকা দিতে চেয়েছে যে আমার শুধু ফুসফুসটা আপনারা ঠিক করে দেন। আমরা জানি এরকম বিরাট বিরাট মার্কেটের বা ফিউচার পার্কের মালিক কই তিনি, আমরা জীবিত থাকতে পারিনি, এবং আমার জন্য এই কথা প্রযোজ্য।
সাত কলেজের জন্যও যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তাই হবে। এখানে বোধহয় একটি প্রসঙ্গ আছে, একটু যদি আমি আপনাকে মনে করিয়ে দেই অধ্যাপক ডক্টর সামাদ, মানে 7 কলেজের শিক্ষার্থীরা সবাই নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এরকম হলে তারা থাকেন না, এই বিষয়টিকে একটু বিবেচনায় নেওয়ার মতন আছে এখানে। এটা অবশ্যই বিবেচনার মতো, তারা বাবা মায়ের সাথে থাকে, মেসে থাকে, সুতরাং সেই বিষয়টা বিবেচনার মতো। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ উনি বলেছেন, এর উত্তর দেওয়া জরুরি, সেটা হলো 7 কলেজ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ঠিক সেইভাবে আমরা এগিয়ে নিতে পারছি না, সেটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, সেই রেজাল্ট দেরি হচ্ছে। এখানে প্রশ্নটি বোধহয় আরো একটু স্পষ্ট করলে ভালো হয়, মানে আমাদের দর্শক যেটি জানতে চাইলেন যে বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না কারণ করোনা অতিমারির আমরা একটা আতঙ্কের মধ্যে আছি, কিন্তু যে 7টি কলেজ সেখানে যে পরীক্ষা নেওয়ার যে তারিখ দেওয়া হলো, তাহলে সেই শিক্ষার্থীরা তারা হয়তো সকলেই হলে থাকছেন না, কিন্তু একটি বড় অংশ তো হলে থাকছেন, তো পরীক্ষার যে তারিখ দেওয়া হলো এখন তাদের ক্ষেত্রে কি হবে? আপনারা খুলছেন না কিন্তু তাদের তো পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হলো। ধন্যবাদ আপনাদের সময়। সেটা হলো যে শিক্ষামন্ত্রী বা সরকারের পরিষ্কার অবস্থান যে কোনো প্রতিষ্ঠানে, শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলতে এরা তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা এবং ক্লাস সরাসরি হবে না। সেই ক্ষেত্রে 7 কলেজের পরীক্ষা হবে না, এটি আমাদের বুঝতে হবে এখন। আর কালকে আমরা দেখি আলোচনা কি আসে, এটা কোনো প্রশ্ন উঠে না যে 7 কলেজ পরীক্ষা হবে, 7 কলেজ সব হবে আর ঢাকা ইউনিভার্সিটি হবে না, এটা হবে না। দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা এবং ক্লাস কোনো কিছুই হবে না আপাতত। অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। আজকে আমরা কথা বলছি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এই প্রসঙ্গে, এবং এই প্রসঙ্গে আসবার পেছনে কারণ হলো একটু মনে করিয়ে দিতে চাই আপনাদের যে গত কদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বাইরের আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়, এর মধ্যে আবার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য এক ধরনের আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন করে আসছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থীরা একেবারে হলের গেট ভেঙে তারা জবরদস্তিমূলক ঢুকে যাওয়ার একটা প্রচেষ্টা নিয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও সেটা হয়েছে। আর এই বাস্তবতায় আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী তিনি জরুরি বৈঠকে বসেছেন, তিনি সংবাদ সম্মেলন করেছেন, তিনি তার বার্তা দিয়েছেন, এবং সেই বার্তায় বলা হয়েছে যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সরকারি বেসরকারি নির্বিশেষে সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে ঈদুল ফিতরের ছুটির পর। আসছে মে মাসের 24 তারিখ থেকে সকল বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিতিতে ক্লাস শুরু হবে, আর এর সপ্তাহখানেক আগে যেই বিশ্ববিদ্যালয়গুলোর হল রয়েছে মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সেই হলগুলো খুলে দেওয়া হবে। এবং এই খুলে দেওয়া প্রসঙ্গে আরও একটি তথ্য সামনে এসেছে, সেটি হচ্ছে আবাসিক হলগুলো খোলার আগেই 120টি হল রয়েছে বাংলাদেশে, এর মধ্যে 1,30,000 আবাসিক শিক্ষার্থী তাদেরকে এবং তাদের সেবা দানের জন্য যারা রয়েছেন কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষক, তাদেরকেও টিকাদানের আওতায় এনে সেটি সম্পন্ন করতে হবে। তো এই বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী এই যে এক ধরনের একটা দ্বিধা দ্বন্দ্ব এবং এক ধরনের মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে, এই বাস্তবতায় কেন উপনীত হলাম আমরা এতক্ষণ বিরতিতে যাবার আগে জানলাম, এখন বরং আমরা জানতে চাই এখান থেকে বেরিয়ে যাওয়ার উপায়গুলো কি। মঞ্জুরুল হাসান বলবল, আমরা বিরতিতে যাবার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, এখন আমি সরাসরি এটিই জানতে চাই, আসলে এটি তো অস্বীকারের কোনো উপায় নেই, এই যদিও এই বিষয়টি আমাদের কারোরই হাতে নেই, অতিমারি বা মহামারী কারোর হাতে নেই, কিন্তু মহামারীর কারণে যে প্রায় 1-1.5 বছরের এক ধরনের শিক্ষা একটা স্থবিরতা তৈরি হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে না হলেও সরকারি বিশ্ববিদ্যালয়ে যে হয়েছে তিনি উপাচার্যই বলছিলেন। তো এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কি কি আমরা করতে পারি বা আপনাদের পরামর্শ কি? এটি কোনো সেট পরামর্শ বোধহয় আমরা এখান থেকে দিতে পারবো না, কারণ এসে শিক্ষার সঙ্গে যারা জড়িত তাদেরকেই সিদ্ধান্ত গ্রহণ করতে। ডক্টর সামাদ তার বক্তব্যে একটু বলেছিলেন যে আমাদের বাড়তি ক্লাস না হয় কিনা, একটুখানি ইঙ্গিত দিয়েছিলেন। আমার ধারণা যে পুরো ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত, বিশেষ করে ছাত্র সংগঠন যারা করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, শিক্ষক যারা আছেন, তারাই এটা শুরু করবেন যে কীভাবে তারা এক এক বিশ্ববিদ্যালয়, যেমন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে একটা ভিন্ন চিত্র আছে তাদের। আমার যতদূর ধারণা যে ঢাকার অনেকগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের অনলাইনের ক্লাসের চিত্রটা খুব ভালো,
তাদের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে শতভাগ উপস্থিতিও দেখা কিন্তু যাচ্ছে। তারা কেউ কোনো টিচার ক্যাম্পাসে আসেন। আবার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে একটু চিত্র ভিন্ন, কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শ্রেণীগত অবস্থানের কারণে যে ছেলেমেয়েরা আসে তাদের অ্যাক্সেস টু দি ইন্টারনেট বা অ্যাক্সেস টু দি স্মার্টফোন, বা তারা যারা মেসেও থাকতে পারে না, গ্রামে চলে গেছে, সেখানে ইন্টারনেটের কানেক্টিভিটি অনেক কিছু মিলেও এটা একরকম হয় না। কিন্তু আমরা প্যান্ডেমিকে আমরা শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবছি যে কীভাবে গার্মেন্টস টিকে থাকবে, কীভাবে আমরা টিকে থাকবো, কীভাবে ভ্যাকসিন দিব। কিন্তু এই যে বিষয় প্রসঙ্গটা আপনি বললেন, এটা হলো আমাদের ভবিষ্যতের চিন্তা, যে আমাদের ফিউচার যারা এই প্যান্ডেমিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এরাই আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দিবে, তাদেরকে নিয়ে আমাদের ভাবনাটা, আমার ধারণা যে একটু ভিন্নতর হবে। সেই জন্য আমি যেটি মনে করি যে শিক্ষার সঙ্গে যারা সম্পর্কিত, শিক্ষক, ছাত্র সংগঠন, শিক্ষা বিশেষজ্ঞ যারা তারা আছেন, তাদের সঙ্গে কথা বলা দরকার, অভিভাবক সমাজের সঙ্গে কথা বলা দরকার। এবং আমি যেটি মনে করি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা নিজস্ব রুটম্যাপ তৈরি করা, যে ক্ষতিটা হয়ে গেল সেই ক্ষতিটা পোষানোর জন্য আমরা কি করতে পারি। এই একই প্রশ্ন নিয়ে আমি আসলে আপনাদের দুজনের কাছেও জানতে চাইব। শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, আপনার উত্তর জানতে চাই। এই ক্ষতিটা তো অস্বীকারের উপায় নেই, প্রায় বছর 1.5 বছরের একটা স্থবিরতা, বিশেষ করে আপনার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখছি একেবারে স্পষ্টতই, পুষিয়ে নেওয়ার জন্য আপনারা কিছু ভেবেছেন কিনা? আমরা ভেবেছি, আমরা একটা কাজও করছি। সেটা হচ্ছে সব বিশ্ববিদ্যালয় শুধু না, যে সমস্ত কোম্পানি আছে দেশে বা শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে দেশে বিদেশে, সব জায়গায় একটা এসওপি আছে, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর একটা আছে। তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তৈরি করার জন্য, ঢাকা ইউনিভার্সিটির রোডম্যাপ হিসেবে কি করণীয় পরে। তো এটা ঘাটতে গিয়ে দেখি ইউনিভার্সিটিগুলো ভর্তি বা কিভাবে টাকা জমা দিবে, কিভাবে থিসিস জমা দিবে, এইসব আছে। কিন্তু এখন আমাদের সামনে আসলো করোনা পরিস্থিতি, কাজেই আমরা একটা এসওপি কিন্তু তৈরি করেছি আর একটা আগামী পরশু একটা মিটিং দিয়ে এটা শেষ করব। শেষ করার পরে এটা আমরা আমাদের একাডেমিক কাউন্সিল, আমাদের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, তারপর হলের যারা হাউস টিউটর এবং প্রভোস্ট আছেন, তাদের কাছে আমরা জিনিসটা দিয়ে দিব। দিয়ে দিলে ওই রোড ম্যাপ, যেটা বললো এগুলো রোড ম্যাপ হিসেবে, এটা এক ধরনের রোড ম্যাপ। যেটা আগে ছিল পরীক্ষা, থিসিস, এটা সেটা, এগুলো ভর্তি হওয়া এসওপি ছিল। এখন হচ্ছে পোস্ট প্যান্ডেমিক কি করা যায়, আমরা এটা তৈরি করেছি। এবং নিশ্চয়ই অন্যান্য বিশ্ববিদ্যালয় চিন্তা করছেন বা আমরাও এটা এক্সচেঞ্জ করতে পারি। তখন ছাত্র সংগঠন, অভিভাবক সমাজ বা মিডিয়ার যারা সঙ্গে যুক্ত আমাদের ভাই বোন যারা আছে, তারা সকলে মিলে এটা হইতে পারে। ছাত্র সংগঠনগুলোকে আমরা দেখেছি একবার, সেখানে একটা সমস্যা আছে যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেমন সরকার বিরোধী এবং সরকার পক্ষে, ইউনিভার্সিটি চলুক, এক হয়তো কোনো সংগঠনের এটা তো ভাল লাগে না, বন্ধ হইলে গোলমাল লাগলে ভাল লাগে। সুতরাং এইটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু আমরা চাইবো শিক্ষার স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, ছাত্রদের স্বার্থে, দেশের স্বার্থে, যাতে এই বিষয়গুলো আমরা ঐক্যমতের ভিত্তিতে তৈরি করে অগ্রসর হতে পারি। অনেক ধন্যবাদ। একই প্রশ্ন নিয়ে অধ্যাপক শফি আহমেদ, আপনার কাছে জানতে চাই যে যেটি ডক্টর সামাদ বারংবার বলবার চেষ্টা করছিলেন যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবার জন্য ক্লাস পরীক্ষা নেওয়ার তো একটা তরিকা দেওয়া আছে, কিন্তু এই মহামারীতে কী হবে? কারণ মহামারী তো আমাদের অভিজ্ঞতাই নেই আসলে। গত 100 বছরের আমরা যদি আমাদের বাংলাদেশের অভিজ্ঞতা দেখি, সেটি তো আসলে হয়নি, এমন বৈশ্বিকভাবেই হয়নি। তো এই বাস্তবতায় আপনি গবেষক হিসেবে আমাদেরকে কি পরামর্শ দিতে পারেন? এটা এমন নয় যে আমাদের এই বিষয়ে এবার হয়তো অতিমারির জন্য আমাদের দীর্ঘ সময় যাচ্ছে, যেখানে আমরা এদের সঙ্গে যুক্ত হতে পারছি না। কিন্তু আমরা 71 সালে মুক্তিযুদ্ধের সময় দেখেছি যে দীর্ঘ সময় বন্ধ ছিল। আমরা এরশাদের সময় একেবারে একসঙ্গে 1 বছর বন্ধ না থাকলেও দীর্ঘ সময় বন্ধ ছিল। আমি মনে করি যে আমরা তখন শিক্ষক ছিলাম, আমাদের শিক্ষকদের মধ্যেই এমন একটা প্রস্তুতি থাকে। আমরা হয়তো যেটা হবে যে আমরা যেটা 100% নিখাদ কিছু করতে পারবো না, কিন্তু শিক্ষার যে উদ্দেশ্য তাদের জানিয়ে দেয়া, তাদের বুদ্ধিমত্তার কাছে আমাদের যে শিক্ষা সেটাকে প্রয়োগ করা, তারা যাতে একটা উন্নততর দৃষ্টিভঙ্গি নিয়ে দক্ষ শিক্ষা নিয়ে উঠতে পারে, তার জন্যে এখন সারা পৃথিবীতেই এই 1 বছরের ক্লাস, 2 বছরের ক্লাস ইত্যাদি ব্যাপারগুলো অনেক চলে যাচ্ছে। এখন পাশ্চাত্যে এতে দেখা যায় যে 15 দিনের কোর্স, 2 মাসের কোর্স ইত্যাদি এভাবে হচ্ছে। আমরা এগুলো সবাই জানি, না জানলেও ইন্টারনেট থেকে এখন এগুলো জেনে নেওয়া কোনো শক্ত ব্যাপার না।
আমি মনে করি যে আমাদের নিশ্চয়ই একটু কষ্ট করতে হবে। দেখা যাবে যে আমরা হয়তো ঠিক পুরোটা 2 শিফট না হলেও আমাদের হয়তো 2 শিফটের মতো ক্লাস নিতে হবে, বাড়তি একটু কাজ করতে হবে। এবং আমি মনে করি আমরা যদি ছাত্রদের মধ্যে লেখাপড়ার বিষয়টা তাদের আগ্রহ তৈরি করে দিতে পারি, তারাও আগ্রহান্বিত হবে এবং খুব বড় ধরনের কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। যেটুকু ক্ষতি হবে সেটুকু আবার পুষিয়ে নেওয়া যাবে। এবং কাদের বড় ক্ষতি হতে পারে? একেবারেই যারা শেষ বর্ষের দিকে আছে, এমএ পরীক্ষা বা একেবারে 4th ইয়ারে যারা পড়ে, তাদের হয়তো সামান্য ক্ষতি, কিন্তু বাকি যারা নিচের দিকে আছে তাদের কিন্তু আমরা পরবর্তী সময় যথেষ্ট সময় দিয়ে বাড়তি হ্যান্ড আউট দিয়ে কিভাবে পরীক্ষাটা নেব সেগুলো সব ঠিকঠাক করে এগুলো করা, আমি মনে করি যে এই করার দক্ষতা বাংলাদেশ শিক্ষকদের অনেকদিন ধরেই আছে, তারা এটা পারবেন বলে আমার একেবারে সুনিশ্চিত বিশ্বাস। আমি মনে করি না যে এতে আমাদের শিক্ষা ব্যবস্থা কোন রকমের বড় দুর্গতির সম্মুখীন হবে। অনেক ধন্যবাদ। আসতে চাই মঞ্জুলা হাসান বুলবুল আপনার কাছে, কারণ অধ্যাপক শফি আহমেদ বলছিলেন ৭১-এর উদাহরণ দিচ্ছিলেন। আমরা কিন্তু ৭১-এ সেই স্মৃতিও আমাদের রয়েছে যে ৭২-এ যারা পাশ করলো অটো পাস, তাদেরকে এখনো কিন্তু সেই উদাহরণ টেনে দেওয়া হয়। তো এই যে এরকম একটা অতিমারির মধ্যে আমাদের ছেলেমেয়েরা যারা পাশ করলো জীবনের প্রথম এরকম পরীক্ষা, কিন্তু এরকম একটা অভিজ্ঞতা, তাদেরকেও কি আমরা আসলে এই ধরনের লোকলজ্জা, মানে যেটাকে ইংরেজিতে বলছে স্টিগমা, এই ধরনের স্টিগমার মধ্যে ওদের এঁটে দেব সেঁটে দেব? আমাদের করণীয় কি? শিক্ষামন্ত্রী একটা বলেছিলেন যে আমরা একদম অটো পাস মানে পরীক্ষা ছাড়া পাস করব না, ছোট আকারের সিলেবাসটা মানে একটা মানে সিলেবাসটা শর্টকাট করে নেবে। তবে একটা মনস্তাত্ত্বিক তো বিষয় থাকে সমাজের মধ্যে, যে প্রশাসন ক্যাডারে বলে না যে কোন ব্যাচ 73 ব্যাচ 72 ব্যাচ এরকম বলে, তো সেটা বলার মধ্যে থাকে। কিন্তু আমার ধারণা যে এখন আমরা একদম ক্লাস, এটাকে কি আমরা উৎসাহ না না নিশ্চয় না, কিন্তু এখন এটা বুঝতে হবে যে এখন একটা ছেলে বা একটা মেয়ে যদি ক্যাম্পাসে নাও আসে, সে যদি ফর্মাল পরীক্ষাতে নাও আসে, তার যেটি ডক্টর শফি আহমেদ বলুন যে এত সোর্স আছে যে সে তার নর্মাল সিলেবাসের চাইতে বেশি ইকুইপড হয়েও সে তার কাজে যেতে পারে। কিন্তু আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোর মধ্যে আমাদের যাতে কোনো ঘাটতি না থাকে, আমি খুব মানে আশাবাদী ডক্টর সামাদ যেটি বললেন যে তারা এক ধরনের এসওপি যেটা করছেন, এবং এটি যদি সকল বিশ্ববিদ্যালয় ওইভাবে ফলো করে, তাহলে পরে আমার ধারণা মনে হয় একটা সমন্বিতভাবে জাতীয় সমস্যার সমাধান হয়, এক বিশ্ববিদ্যালয়ে যাতে এককভাবে না করি আমরা। এর সঙ্গে আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। বিশ্ববিদ্যালয় যেটি জ্ঞান তৈরির কারখানা, হ্যাঁ, আপনি প্রসঙ্গটি এনেছিলেন, সেখানে এই যে আমরা আজকে এই আন্দোলনের যদি কেন্দ্রবিন্দুর দিকে তাকাই এবং শিক্ষামন্ত্রীর যে মনোযোগ বিসিএস-এর দিকে দেওয়া, সেই দিকে যদি আমরা সবগুলো এই প্যাটার্নটাকে যদি মেলানোর চেষ্টা করি, বিশ্ববিদ্যালয় কি বিসিএস উৎপাদনের দিকে অনেক বেশি মনোযোগ হয়ে যাচ্ছে এবং এটা কি বিশ্ববিদ্যালয়ের কাজ কিনা? সেটা তো একটা বড় বিতর্কের বিষয় যে আমরা আসলে বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই জ্ঞান সমাজ তৈরি করার চেষ্টা করছি কিনা। আপনি আপনি জানবেন যে বিশ্বের যে জ্ঞান সূচক, সেই সূচকে বা 128টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 126। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, এটি সব জায়গাতেই আমাদের এক ধরনের ভাঙন আছে। তারপরেও আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে আমাদের এখনও মেধাবী মানুষ যারা শিক্ষকরা সেখানে কাজ করেন, এবং অন্য সেক্টরের সঙ্গে যদি তুলনা করেন তাহলে আপনি দেখবেন যে সবচেয়ে কম সুযোগ সুবিধা সম্পন্ন মানুষেরা, সবচেয়ে কম প্রণোদনা পায় এই শিক্ষকরা, কিন্তু তারা এই এক ধরনের নেশাগ্রস্ত মানুষের মতোই এই শিক্ষার সঙ্গে তারা জড়িয়ে আছেন। কাজেই এই জায়গাটাও তো যদি আমাদের একদম ধ্বংস হয়ে যায়, সেটা তারা আমি বলতে পারি না। হ্যাঁ, ভালো মন্দ সব জায়গাতেই আছে, আমাদের অন্য সব পেশাতেই আছে, অন্য সব প্রাতিষ্ঠানিক জায়গাতে আছে, কিন্তু তারপর আমি মনে করি যে আমাদের যে আমরা যদি শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলি, এই মেরুদণ্ডটাকে শক্ত করে রাখার জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানগুলিই কাজ করছে। আমরা প্রশাসনিক ক্ষেত্রেই বলেন, যেখানেই বলেন। হ্যাঁ, এখন বিসিএস কেন্দ্রিক তো একটা, যেটি বললাম আমি যে পাবলিক লাইব্রেরিতে বিশাল লম্বা লাইন দেখে খুব উৎসাহিত বোধ করলাম যে ছেলেমেয়েরা বই পড়ার দিকে নজর দিয়েছে, কিন্তু তাদের মূল লক্ষ্যটা হচ্ছে সরকারি চাকরির জন্য বিসিএস-এর দিকে যাওয়াটা। সেটিতে শুধুমাত্র একতরফা শিক্ষকরা বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হবে না। যে প্রজন্ম আমরা তৈরি করছি তাদেরকে অন্য জায়গায় আমরা কিভাবে তৈরি করছি, তাদেরকে আমরা শিল্পের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, বুদ্ধিমত্তার
যে জায়গাটি সেই জায়গাটাতে আনতে পারছি, নাকি তাদেরকে আমরা অন্য জায়গায় ঠেলে দিচ্ছি? কাজে এটা একটা বড় মাপের আলোচনা আমার ধারণা। আপনি যে এই প্রসঙ্গটি আমি একটু চট করে অধ্যাপক শফি আমাদের কাছে একটু জানতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী বিষয়ক যে আলোচনা, সেটা আসলে জাতি, সমাজ, রাষ্ট্র এবং চিন্তার জায়গা সবগুলোকে উন্মুক্ত করে দেয় আমাদের সামনে। আজকের নয়া বাস্তবতায় যেখানে আপনি নৈতিকতার প্রসঙ্গটি এনেছিলেন অধ্যাপক আহমেদ, আপনার কাছেই জানতে চাই, এই যে জ্ঞান কাণ্ডের দিকে এক ধরনের বা জ্ঞান উৎপাদনের দিকে এক ধরনের সরে যাওয়া বলে মঞ্জুল হাসান বুলবুল খেদ প্রকাশ করছেন, একটু আপনার মূল্যায়ন জানতে চাই। এই পরিস্থিতি কিভাবে আমরা এলাম, আর উত্তরণেরই বা উপায় কি? খুব বড় উত্তরণের উপায় আছে বলে মনে করি না, আবার একই সঙ্গেই খুব হতাশ হওয়ার ব্যাপার আছে বলে মনে করি না। আমি আপনার জ্ঞাতার্থে বা বুলবুল যে কথাটা বলছেন, বুলবুলকে বলতে চাই যে বুলবুল একটা ব্যাপার ঘটেছে সমাজে। একটা হচ্ছে যে সমাজে এক ধরনের ভোগ প্রবণতা তৈরি হয়েছে, ভয়ানক রকমের ভোগ প্রবণতা তৈরি হয়েছে। এখন মানে আমরা আমাদের সময় কোনো ফোন আমাদের বাড়িতে ছিল না, আর এখন এক একটা ছেলে মেয়েদের 2-3টে ফোন নিজের থাকে। এই যে ভোগ প্রবণতা মধ্যে মানুষ যাচ্ছে, এটাতে শিক্ষকরা অনেক চেষ্টা করে কিছু পারবে না। তার জন্য আমাদের এই যে বিরাট জগৎ খুলে গেছে, সমস্ত জগৎ আমাদের সামনে চলে এসছে, তার একটা ভয়ানক প্রভাব আছে, আমরা অনেক কাটাতে পারবো। আর একটা কথা বলি যে এই যে ছাত্রছাত্রীরা যে অনেক বিসিএস পড়তে যাচ্ছে, এর একটা বড় কারণ অন্য জায়গাতেও আছে। যে দেখা যায় যে প্রাইভেট যে সমস্ত কোম্পানিগুলো আছে, যারা অনেক বড় বড় এমপ্লয়ার, অনেক বেশি লোককে চাকরি দেয়, সেখানে কিন্তু এখনো এই সত্যটা আমাকে গ্রহণ করতে হবে যে সেখানে এখনো একটু মামা, চাচা, কাকা, এদের একটা ভয়ানক রকম এক একটা ডিরেক্টর অনেক লোককে চাকরি দিয়ে দেন আর কি। এই যে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, এটা কিন্তু একটা ভালো দিকও বটে। আমাদের সময় এত ছাত্রছাত্রী আসতো না, এত ছাত্রছাত্রী গ্রাম থেকে পাশ করতো না, এত সাধারণ লোকের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়তে আসতে পারতো না আমাদের সময়। এখন তারা আসতে পারছে এবং তারা বুঝতে পারছে তাদের বাবা কাকা খুব একটা নেই তাদের চাকরির ক্ষেত্রে সহায়তা করার জন্য। তাদের কাছে একটা জায়গা এখনো পর্যন্ত খোলা আছে, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা দেওয়া। এবং সেক্ষেত্রে অনেকেই সত্যি সত্যি খুব সাধারণ, আমি বিসিএস পরীক্ষায় উপস্থিত থেকে আমি দেখেছি সাধারণ গৃহের কিছু কিছু ছেলেমেয়েরা খুবই ভালো করছে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। ছোট্ট করে দুজনের মন্তব্যই জেনে নিতে চাই। আসতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ, আপনার কাছে শেষ বক্তব্য বা মন্তব্য। না, আমি আসলে যা বলতে চেয়েছিলাম সে সময় লাগবে, এই সময় নেওয়ার যেখানে নাই ছিল চাকরির ব্যাপারে। বিশ্ববিদ্যালয় বিসিএস এর কারখানা হিসেবে তৈরি করছে না, চেষ্টা করছে চাকরির জন্য। মুজাফর আহমদ চৌধুরী 15 আগস্ট পত্রিকার যে পূর্বপত্র বেরিয়েছিল বঙ্গবন্ধু আসার সময়, তিনি সেখানে লিখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় চৌকস ছেলে মেয়েদের জন্য, কিন্তু যারা পরিবারে শিক্ষায় স্বনির্ভর নয়, এই ধরনের গ্রামের ছেলেরা এখানে আসে, তাদের কিন্তু চাচা মামা নাই, তাদের ওই চাকরিটা নিতে হয়। সুনীল দার সেই সময়ের মধ্যে আছে একটা কথা যে কলকাতার শ্মশান ঘাটে ছেলেমেয়েরা বসে থাকতো, যে এবং দরখাস্তের লিখতে হলো লার্নিং ফ্রম দি বার্নিং ঘাট দ্যাট। এটা বণিকের গদিতে একটা কেরানির পোস্ট খালি হইলে শ্মশান ঘাটে রেফারেন্স দিয়ে লিখতো যে একজন শব্দ দেওয়া আসতে বলতো উনি কি করতো, উনি একটা কেরানি ছিল, ওইখানে ছুটে যেত। এবং 40 সাল পর্যন্ত ভারতবর্ষে 1940 সালে সমবায় বিভাগ প্রতিষ্ঠিত হয়, তার আগে পুলিশ এবং ভঙ্গুর ভাবে শিক্ষা বিভাগ। ফলে চাকরির যে অভাব ছিল, আর এখন চাকরির অনেক ক্ষেত্র খুলে গেছে সরকারের, কাজে চাকরির ক্ষেত্রে একটা বড় ব্যাপার। ডক্টর সামাদ, এটি একটি এত দীর্ঘ আলাপ যে আমরা সে আলাপে আসলে যেতে পারবো না, যাওয়ার সুযোগ নেই। আর লেখাজোখায় রিসার্চ এবং যা করা হয় গবেষণা, এগুলো কিন্তু নিজের শত প্রণোদিত হয়ে লেখা। আপনি লেখেন কবিতা, নিজে লেখেন, এটা কিন্তু কেউ বলে লেখাতে পারবে না। রিসার্চটা, ভালো কাজ করাটা, গবেষণা নিষ্ঠার সাথে করাটা কিন্তু নিজের করা। সেখানে সামান্য সহায়তা অন্যের আগে ছিল, এখন চাইলে বেশি দিতে পারে। কাজে বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবেই গড়ে তুলতে হবে। অনেক ধন্যবাদ। মঞ্জুল হাসান বুলবুল, আপনি শেষ কিছু যোগ করতে চান? আমরা ওই বিসিএস এর দিকে যেতে চাই না, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ও নয়। আরেকটা সংশোধন ছিল, 71 সালের পরে কিন্তু কোনো অটো প্রমোশন হয় নাই ইয়ার সময়। ওই বুলবুল ভাই যেটা বললেন সুন্দর করে যে কোন ব্যাচ, তখন একটু
পরীক্ষায় সমস্যা হয়েছিল। জি 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 সেটি বোঝাতে চেয়েছি, সেই অভিজ্ঞতাটি আনতে স্মরণ করতে চেয়েছিলাম আমরা। না, আপনি যে আলোচনাটা শুরু করেছিলেন যে এখনকার সমস্যাটা, আমি জি, এখনকার জি। সমস্যাতে ফিরে আসি। অনেক আলোচনা হয়েছে অতিমারি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের কাজে বর্তমান আমি মনে করি পরিস্থিতি। যে এটা একটা নতুন বাস্তবতা। আমি ইন্টারনেটে দেখছিলাম যে 100 বছর আগে যখন ইনফ্লুয়েঞ্জা হয়েছিল তখন বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে খুলেছিল, তখনকার পরিস্থিতি ছিল, তখনকার স্কুল খুলেছিল ওপেন মাঠ, খোলা মাঠে ক্লাস চলবে। তো এখন তো আর সেটা করা যাবে না, বা বিশ্ববিদ্যালয়ে তো আমরা সেটা পারবো না। আমার ধারণা বাস্তবতাই আমরা যেটা নতুন বাস্তবতা যেটা বলছি, সেই বাস্তবতাটা মেনে নিয়ে নিউ নর্মাল যেটা আছে, আমাদের ছাত্র শিক্ষক, এখানে রাজনীতি করার কোনো সুযোগ নাই যে আমরা কালকে হল দখল করে ফেললাম, হল খুলে দিলাম, এই বিপ্লবের মধ্যে দিয়ে কোনো সন্তুষ্টি নাই। বরিশালে যে ঘটনা ঘটেছে সেটির বিচার করতে হবে, ছাত্রদের নিরাপত্তার বিধান করতে হবে। প্রক্টর সাহেব বলেছেন যে তারা করছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি শহীদ বলেছে, কারণ যাই হোক, কিন্তু এলাকাবাসীর সঙ্গে লড়াই করে তার ছাত্ররা থাকতে পারবে না। এটা তো একটা দীর্ঘমেয়াদী মানে একটা পরিস্থিতি চলতে, এটারও সমাধান করতে হবে। এবং আর বাকিটা যেটা, যে আমরা কত দ্রুততম সময়ের মধ্যে, এই যে আপনি যেটি শিক্ষামন্ত্রী বলেছেন, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের ভ্যাকসিনেশন, ছাত্রদের ভ্যাকসিনেশন, স্বাস্থ্য সুরক্ষার সমস্ত আয়োজন করে যত দ্রুততম সময়ের মধ্যে আমরা হল খুলে দিতে পারি, সেটাই একমাত্র সমাধান। এবং সেই ক্ষেত্রে সকলের শুভবুদ্ধির একটা মানে সম্মিলন ঘটাতে হবে। মানে আমি একরকম ভাববো, আরেক ছাত্র সংগঠন একরকম ভাববে, তা তো হবে না। সমস্ত ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, অভিভাবক, সরকার, এই সবাইকে একসঙ্গে ভাবতে হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মঞ্জুল হাসান বুলবুল। আজকে আমরা দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আলাপ করে জানবার চেষ্টা করছি যে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী, এই যে একটা দ্বিমুখী অবস্থা তৈরি হয়েছে, আসলে কাউকেই একেবারে তুচ্ছ বলে উড়িয়ে না দিয়ে প্রত্যেক পক্ষেরই যে কিছু বলবার রয়েছে, আমরা সেটি বরং জানতে চেষ্টা করেছি এই অনুষ্ঠানে। এবং দু লাইনে বলতে গেলে শিক্ষার্থীদের দাবি সেটি অযৌক্তিক নয়। তারা বহুদিন ধরে স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে আসবার জন্য মুখিয়ে রয়েছে এখন, কিন্তু মুখিয়ে থাকলেও ভেঙে চুরে এইভাবে জবরদস্তিমূলক ঢুকে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি বোধহয় প্রশ্নবিদ্ধ হবারই মতন, যে জন্য সকলে ভাবছেন যে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারি, এবং তার একটি দিক নির্দেশনা আজকে পাওয়া গেছে। ফলে এই বাস্তবতা থেকে হয়তো ধীরে ধীরে এই অতিমারিকে বিবেচনায় নিয়ে আমরা যদি সুবিবেচনার ভেতর দিয়ে এগিয়ে যাই, তাহলে হয়তো জাতি হিসেবে এই অতিমারির মধ্যে আমরা খানিকটা সুবিবেচনার পরিচয় দিব বলে আজকের অতিথিরা মনে করছেন। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেশের কথা দশের কথা দেখছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা দেখতে পারেননি তারা পরে দেখবার জন্য মনে করিয়ে দিচ্ছি, আমাদের অনুষ্ঠানটি সবসময় সকাল 6টায় পুনঃপ্রচারিত হয়। আমাদের সঙ্গেই থাকবেন, আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। শুভরাত্রি।